অপরাধীদের সাবধান করে দিয়ে আমি প্রশান্ত শুরু করছি আজকের পর্বের ক্রাইম ইয়ার্ড। আজ তুলে ধরব হুগলি জেলার ধনেখালি থানা এলাকার ভান্ডারহাটি অঞ্চলের এক নির্মম ঘটনা। বর্ধমান জেলার নবগ্রাম অঞ্চলের বাসিন্দা শঙ্কর পণ্ডিত তার প্রথম পক্ষের দুটো পুত্র সন্তান, এরপর শঙ্কর পণ্ডিত বিয়ে করেছেন মেনকাকে। মেনকার দুই কন্যা সন্তান। কিছুদিন পর মেনকা তার এক কন্যা সন্তানকে নিয়ে অন্যত্র চলে যান। একা হয়ে পড়েন পরিবারের বড় মেয়ে দোলন পণ্ডিত। এরপর যখন দোলনের বয়স হয় 15 বছর, তখন দোলনকে বিয়ে দিয়ে দেয় তার দাদা। দোলনের বিয়ে হয়ে যায় ভান্ডারহাটিতে। আমার বাবার দুটো বিয়ে, আগের পক্ষে আমার দাদারা আছে দুটো, আর এ পক্ষের আছে আমরা দু ভাই, দু বোন এক ভাই। তো তোমার বিয়ে হয়েছে কবে? আমার বিয়ে হয়েছে 2003-এ। তো তখন তোমার বয়স কত ছিল? তখন আমার করতে হবে বয়স এই 15-16 বছর হবে, তখন আমার বিয়ে হয়েছে। চাপার বিয়েটা হয়েছে কবে? চাপার বিয়ে হয়েছে বলতে কি স্যার, আমার সাথে লেনদেন ছিল না। আমার বিয়ের পরে আমার মেয়ে যখন হয়েছে, তারপরে আমাদের লোকটা আমার মায়ের সাথে যে পরিচিত করে, আমার সাথে ওর সাথে কোনো লেনদেন ছিল না। আমার দাদারা বিয়ে দিয়েছে, দাদাদের কাছে আসা যাওয়া করতাম। আমার মেয়ে যখন ভর্তি করেছিল আমাকে ধনেখালি, তখন আমার স্বামী যে আমার মায়ের সাথে পরিচয় করে, দিয়ে আমার মাকে নিয়ে আসে। তাও আমি অপছন্দ ছিল যে আমাকে দেখেনি, যে গেলে আমাকে ওর সাথে আনবে না, কথাবার্তা আমি বলবো না, কথাবার্তা বলিনি না আমার মায়ের সাথে, যে আমাকে যেখানে রেখে চলে গেলো কথাবার্তা বলবো না, বলতে হয় না। তারপরে আবার আমার মায়েরা আসতে যেতে আমার সাথে কথাবার্তা হয়। দোলনের বিয়ের পরে আবারও নতুন করে দোলনের মায়ের সঙ্গে এবং তার বোনের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি হয়। এরপর আবারও সেই সম্পর্কের জেরে মাঝে মধ্যেই তার বোন চাপা আসতো দোলনের কাছে দেখা করতে, কখনো বা তার নিজের দিদির বাড়িতে অর্থাৎ দিদির শ্বশুর বাড়িতে থাকতো চাপা। এইভাবেই চলতে চলতে একদিন চাপার সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে গেল ওই অঞ্চলের বাসিন্দা বেচারামের সঙ্গে। বর্ধমান জেলার নবগ্রাম অঞ্চলের বাসিন্দা শঙ্কর পণ্ডিত, তার প্রথম পক্ষে 2 পুত্র সন্তান। এরপর তিনি আবার বিয়ে করেন মেনকাকে। মেনকার 2 কন্যা সন্তান, বড় মেয়ে দোলন, ছোট মেয়ে চাপা। বছর খানেক পর ছোট মেয়ে চাপাকে নিয়ে মেনকা চলে যান অন্যত্র। একা পড়ে যায় বড় মেয়ে দোলন। দোলনের বয়স যখন 15, অর্থাৎ সে যখন নাবালিকা, তখন তার দাদারা তার বিয়ে দিয়ে দেন। অভিমানের জেরে মায়ের সঙ্গে সম্পর্ক রাখতে চায়নি দোলন, কিন্তু বিয়ের পর মায়ের সাথে সন্তানের দূরত্ব মুছিয়ে দিতে এগিয়ে আসে দোলনের স্বামী। তার বোন চাপার সঙ্গেও তাদের সম্পর্কের গভীরতা বাড়ে। দিদির বাড়িতে চাপার সাথে বন্ধুত্ব হয় বেচারামের। এরপর বিয়ে হয় চাপার। বর জাঙ্গিপাড়া এলাকার সনাতন মাল। একদিন চাপার বিয়ে হয়ে যায় জাঙ্গিপাড়া অর্থাৎ হুগলি জেলার জাঙ্গিপাড়া থানা এলাকারই মহেশতল এলাকার সনাতন মালের সঙ্গে। তাও প্রায় 17 বছর অতিক্রান্ত। সনাতন কখনো ডাব বিক্রি করে, কখনো আইসক্রিম বিক্রি করে, কখনো অন্যের জমিতে কাজ করে। সেখান থেকে সনাতনের রোজগার। চাপা মাঝে মধ্যেই বাড়ি ছেড়ে চলে যায় বাপের বাড়ির উদ্দেশ্যে, কখনো বা দিদির বাড়ির উদ্দেশ্যে। কিন্তু তার উদ্দেশ্য একটাই, সে চলে যেত তার যে বন্ধু রয়েছে বেচার সঙ্গে দেখা করার জন্য। ভাই ডাব ব্যবসা, আইসক্রিম ব্যবসা এরকম করে। আইসক্রিম ব্যবসা? হ্যাঁ। ভাইয়ের সাথে সম্পর্ক নেই? না না, সব জিনিস আলাদা। মা মারার থেকে সব ব্যাপার আলাদা হয়ে গেছে। ওরা 2 স্বামী স্ত্রী ঝগড়া হয়, বউ চলে যায়, আনতে যায়, ওরকমই করে। দুজনে 2 স্বামী স্ত্রীর ঝগড়া হয়, সেটা এবার আমরা কি বলবো। বিয়ের 17 বছর তখন অতিক্রান্ত।
দুই সন্তানের মা চাপা। চাপার বর কখনো আইসক্রিম বিক্রি করে, কখনো বা অন্যের জমিতে চাষ করে। বিয়ের পর মাঝে মধ্যেই ঝামেলা হতো চাপার সনাতনে। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হলেই চাপা চলে আসতো তার দিদির বাড়ি। কেন? উদ্দেশ্য বন্ধু বেচারামের সঙ্গে দেখা করা। কখনো কখনো বেচারাম তার স্কুটি নিয়ে চলে যেত চাপার সঙ্গে দেখা করতে। এই রকম বন্ধুত্বের সম্পর্কের নিদর্শন সচরাচর সত্যি চোখে পড়ে না। মাঝে মধ্যেই একটি স্কুটি গাড়ি নিয়ে বেচা চলে আসতো জাঙ্গিপাড়ায় চাপার বাড়িতে, সেখানে এসে থাকতো। এলাকার মানুষ জানে যে চাপা বিবাহিত, তার দুই সন্তান, তারপরে বেচার সঙ্গে একটা নতুন করে সম্পর্ক। এটা ঠিক আমি বলতে পারবো না, কিন্তু আমার বাড়িতে আসা যাওয়া করতে করতে ওদের সাথে সম্পর্ক হয়েছিল। তা আমি বুঝতে পারিনি, যখন নিয়ে চলে এলো তখন থেকে আমি এনেছিল, অনেকদিনই এনেছে, এখন নয়, তাও কিছু কবে হবে, 1-2 বছর আগে হবে মনে হচ্ছে, আমি ঠিক বলতে পারছি না এটা, জানেন তো। তবে আমার বাড়িতে আসা যাওয়া করেছে, আমার বাড়িতে আসা যাওয়া করতে করতে ওর জিনিসটা ওনার সাথে হয়েছে। চাপা কি এখানে থাকতো? না, এখানে থাকতো না, শ্বশুর বাড়িতে থাকতো। কিন্তু আমি যে বেচাদের বাড়ির সামনে যে বাড়িটা আছে, আমি অন্যের সাথে কাজ করি। সকালবেলায় আমি 7:30টার সময় যাই, রাত্রে 8:30-9টার সময় আমি ওনার সাথে বাড়ি ফিরি। আমি রাস্তায়, ঢালাই রাস্তায় কাজ করি, আমি বাড়িতে থাকি না। আমার স্বামী থাকে না, আমার স্বামী 7-8 বছর হচ্ছে আমার কাছে ছেড়ে চলে গেছে। আমি 2 ছেলে মেয়ে নিয়ে শাশুড়ি শ্বশুরের কাছে থাকি। দোলন কাজ করত ঢালাই রাস্তায়। সেই সুযোগে বোন চাপা থাকতো দিদির বাড়িতে। সুযোগ যখন হাতের নাগালের মধ্যে, তাই আর দেরি না করে বেচারাম তখন চলে আসতো চাপার কাছে। চাপা, বাড়ি আছো নাকি? কখনো চাপার স্বামী যদি বাড়িতে না থাকে, এই মানে আইসক্রিম বিক্রি করতে গেছে বা কারুর জমিতে চাষ করতে গেছে, তখন বন্ধু বেচা গুটি গুটি ভাই চলে আসতো চাপার কাছে। এটা কি বন্ধুত্ব নাকি গভীর প্রেম? আর সেই প্রেমের টানেই বেচা বারবার ছুটে আসতো তার বিবাহিতা প্রেমিকা চাপার কাছে। বেচার সঙ্গে তার প্রেমের সম্পর্ক, সেই প্রেম এমন একটা জায়গায় পৌঁছতো যে প্রেমের টানে বেচা চলে আসতো সনাতনের বাড়িতে। যখন সনাতন হয়তো নেই, সনাতন মাঠে কোথাও কাজে গেছে কিংবা আইসক্রিমের গাড়ি নিয়ে বেরিয়েছে, সেই সুযোগে বেচা হাজির হতো সনাতনের বাড়িতে। 2-3 দিন থাকতো এখানটা থেকে। হ্যাঁ, ওই গাড়িটাই আমার ওই ভাই টাকা দিয়ে বৌমাকে সব দিয়ে ওই টাকাটা গাড়িটা কিনেছে। কিনে হ্যাঁ, কি গাড়ি? আমার বলতে পারবো। কি গাড়ি কিনেছিল? মোটরসাইকেল। আচ্ছা, ওইটা নিয়ে চেপে আসতো আর এখানে 2-3 দিন থেকে যেত। বেচার কোনো গাড়ি ছিল? হ্যাঁ। কি গাড়ি? এমনি মোটরসাইকেল। কে কি গাড়ি দিয়েছে? আর মা, পয়সা কি দিয়েছে? আর মাই দিয়েছে, মায়ের লোন তুলে। তো বাবা বলে পয়সা দেয়নি? না, মানে লোন তুলছে আর গাড়ি কিনে দিচ্ছে বেচাকে। বলে বেচারামের এই প্রেমের কাহিনী নিয়ে সংসারে একটা অশান্তি ক্রমশ কিন্তু দানাবাঁধ ছিল। মায়ের লোনের টাকায় স্কুটি কিনেছে বেচারাম, আর সেই স্কুটিতে চেপে চলে যেত তার প্রেমিকা চাপার কাছে। বেচা ও চাপার মধ্যেকার প্রেমের সম্পর্কের কথা জানতে পেরেছিল তার বাড়ির লোক। ফলে যা আবার তাই হলো, সংসারে একটা অশান্তি লেগেই থাকতো। একদিন সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যায় সনাতন। বাড়িতে বলে যায় সে কাজে যাচ্ছে, কিন্তু আর বাড়িতে ফেরে না সে। ওই বৃহস্পতিবার গেছে। কে? বৃহস্পতিবার আমার ভাই গেছে, তারপর তো না খুঁজে পাওয়া যায়নি। বলছে কাজে গেছে, ওই সিঙ্গড়ে কাজে গেছে। সকালবেলায় জাঙ্গিপাড়ার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল সনাতন। বাড়িতে বলে যায় সে কাজে যাচ্ছে। সকাল পেরিয়ে সন্ধে, রাত, বাড়ি ফেরে না সনাতন। এক বুধবারে এমন অশান্তি হয়েছে, মানে আর মা চলে গেছে বেচাতে গেছে, আর বাপ আবার মাকে ফোন করেছে রাত্রিরে, বলছে কোথায়? মা বলছে হসপিটাল আছে। আর বাবা ভোরবেলা আনতে গেছে মাকে,
মা দুপুরবেলা ফিরেছে বাবা ফেরেনে, আর মাকে বলছি বাবা কোথায়, মা বলছে জানি না আমি। সনাতন আর চাপার সুখের সংসার, তাদের 2 পুত্র সন্তান, তারপরও সংসারে একটা অশান্তি। সেই অশান্তি এমন একটা চরম পর্যায়ে পৌঁছেছে যে সংসারে ভাঙন ধরার অবস্থা। আসলে সনাতন চেয়েছে তার সুখের সংসারটা যেন ঠিক মতো চলতে পারে, তাই তার যে চাহিদা, তার স্ত্রীর যা কিছু চাহিদা সবটাই সে পূরণ করার চেষ্টা করেছে, তো তাতেও অশান্তির আঁচ যেন থেকেই গেছে। এরপর কি ঘটলো? সনাতন মালের সঙ্গে প্রায় 17 বছর হলো চাপার বিয়ে হয়েছে। বিয়ের পরেও 7 বছর ধরে এই ধনেখালি থানা এলাকার ভান্ডারহাটি পঞ্চায়েতে যে জায়গাটা আমরা রয়েছি, দুলেপাড়া গ্রামের এই বাসিন্দা বেচারাম মালিক, তার সঙ্গে একটা সম্পর্ক, অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বেচারামের সঙ্গে চাপার। প্রেমের সম্পর্ক এমন জায়গায় চলে গিয়েছিল যে সনাতন তাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। তাই সনাতনকে পথ থেকে সরানোর জন্য একদিন বেচা তাকে ডেকে নিয়ে যায় তার বাড়িতে। সনাতনকে কষে মদ্যপান করায় সে। এরপর তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে বেচা, এমনটাই অভিযোগ। তার মাথা ফেটে যখন রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়ে সনাতন, এরপর তার গলার মধ্যে তার পেঁচিয়ে তাকে খুন করা হয়। গত 28শে এপ্রিল বৃহস্পতিবার সকালেও চাপার দিদি দোলন দেখেছিল সনাতনকে, অর্থাৎ তার ভগ্নিপতিকে বেচার বাড়ির সামনে রাস্তার উপর দাঁড়িয়ে আছে, কিন্তু কথা বলেনি দোলন, কারণ দোলনের সঙ্গে নাকি চাপার সম্পর্ক একেবারে ভালো ছিল না। যে সকালবেলা আমি ছবিটা ফোনে দেখে আমার তখন হয়ে গেছে, আমি বলছি একে কে মারলো, আমার তখন হয়ে গেছে, আমি তখন চিনতে পারছি না। কিন্তু আমি যেদিন বৃহস্পতিবার কাজে যাই, তখন আমি বৃহস্পতিবারকে সকালবেলা 7:30টায় কাজে যাচ্ছি, পেঁচাদের নাচেতে ওই গোলাপি রঙের একটা জামা পরে দাঁড়িয়ে ছিল, আমার বোনের বরটা ওদের নাচে দাঁড়িয়ে ছিল, বেচাদের নাচটাতে, ওদের যে বাইরে নাচ আছে ওখানটাতে দাঁড়িয়ে ছিল। দিয়ে আমি যাদের সাথে কাজে যাই, ও বলছে দাদা দেখো তোমার ভগ্নিপদ যাচ্ছে। ওটা কে যাচ্ছে? আমি বলছি এটা আমার ভগ্নিপদ। আমি বলছি দেখো আবার ওর বউ পাইলে এসেছে না কি খুঁজতে এসছে, আমাকে বলছে তুমি কথা বলো না, চাপা করে দাও। আমি বলছি দেখো কাকা, সে প্রথমবারে পাইলে এসেছিল, সেই থেকে মারধর খেয়ে আমি ওর সাথে কথাবার্তা বলি না ওদের সাথে। কেন বলো তো, আমি নিজে খাই, আমি কেন আমি ফালতু ঝামেলায় আর যাবো। দিয়ে আমি চলে গেছি, তার পরের দিন বলছে নাকি ও মরে গেছে। আমি ওকে ওদের নাচে একটা গোলাপি রঙের জামা পরে দাঁড়িয়ে থাকতে দেখেছি। চরিত্র একদম ভালো ছিল না বেচা। এরকম আরো অনেক মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল। ভালোবাসা এমন জায়গায় পৌঁছে গেল যার পরিণতি খুন। লাস্টটাকে দেখার পর কিছুদিন পর জানা যাচ্ছে যে ওনার ওয়াইফের সঙ্গে ভদ্রলোকের মানে পরিচিত, ভালোবাসা, কিন্তু এমনিতেই লোকটা ভালো নয়, লোকটার ভীষণ চরিত্র ভীষণ খারাপ, অনেক মেয়েদের সঙ্গে সম্পর্ক এবং এরকম ঘটনা ইত্যাদি লেগেও থাকেন। তো ব্যাপারটা হয়ে গেছে যে ভদ্রমহিলার সঙ্গে ভালোবাসা ছিল, আমি মানছি ওনার সঙ্গে ভালোবাসা ছিল, কিন্তু মেরে ফেলার আইনি কাউকে দেয়নি। তো ভদ্রলোক ওইভাবে যে কষ্ট করে যে মেরেছে, আমি আপনাদের সবাইকে একটা ডিপার্টমেন্ট থেকে বলবো, একটা জনতার সভা থেকে বলবো যে ওদের যেন কঠিন শাস্তি হোক, যেন পাবলিক বয়সে যেন দেখে যেন কাঁপিয়ে, মানে প্রতিটা নারী যাতে যেন কেঁপে যায় যে দ্বিতীয় পুরুষকে ভালোবাসার আগে যেন শাস্তি যেন প্রতিটা মানুষ যেন পায়, তাই না? আমি মেয়ে হয়ে একটা বলছি যে একটা মেয়ে হয়ে একটা পুরুষকে এইভাবে মারাটা উচিত হয়নি। স্বামীর ঘর করবে না, ছেড়ে দাও, কিন্তু কাউকে মেরে ফেলো না। যেন আমাদের একটু সন্ধে হলেই যেন আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে, বাবা আমরা ঠিক মতন বাড়ি পৌঁছাবো তো, আমাদের পরিবার আমাদের পথে বসে আছে, ছোট ছোট বাচ্চা আছে। তো আমি এইগুলো সবার কাছে অনুরোধ করবো যেন এগুলো যেন প্লিজ বন্ধ করুন আপনারা। এলাকায় সকলের মধ্যে এখন এক আতঙ্ক। এই রকম ভয়াবহ পরিস্থিতির পর বাইরে বেরোতে ভয় পাচ্ছে গ্রামের মেয়েরা। বেচা তার প্রেমিক চাপা মিলেই কি পথ থেকে সরিয়ে দিল সনাতনকে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মধ্যে।
করলেন কেন? হ্যাঁ নেশার করে পয়সা পয়সা তকর হচ্ছিল, হ্যাঁ পয়সা পয়সা নিয়ে তকর হচ্ছিল, হ্যাঁ নেশার করে রাতের মেরে দিল। এটা কি দীর্ঘদিন ধরে এই সমস্যাটা চলছিল? তা খুন করতে হলো? কি বলবেন? খুন করলেন কেন? পয়সা পয়সা নিয়ে অশান্তি হচ্ছিল আমার সাথে। কবে থেকে হচ্ছিল? অনেকদিন ধরে। সেদিনকে মারধর করলো, দিয়ে আমি চলে গেলাম, দিয়ে আমাকে হাসপাতালে ভর্তি করেছিল ওই ছেলেটা। হ্যাঁ, দিয়ে আমার কাছেই ছিল। তারপর আমাকে রাত্রে ফোন করলো বুড়ো, বলছে ঘরে আসবি না। আমি যে হাসপাতালে আছি, তুমি আসবে না? বললাম আমি সকালে নিতে যাবো। দিয়ে আমাকে বললো সকালবেলায় যাবো আনতে। তারপর সকালবেলা আনতে আসে না, আমাকে সেটা বাসে তুলে দিয়েছে, দিয়ে আমি চলে এসেছি। তার আগে শেষ হয়ে গেল। তা আমাকে বাসে তুলে দিয়েছে, তারপরে আমি চলে এসেছি। ঘরে এসে রাল করছি, তো ভাবি বলছে ভাবি আসে মেয়েরা দিয়ে আমি ওটা জানি না, ওই ছেলেটা আমার কাছেই ছিল। আমার মাসি ওখান দিয়ে আমার মামাদেরকে ফোন করে বলছে আমাদের ওখানে মেরে দিয়ে একজনকে পাতকায় ঢুকিয়ে আর ফেলে দিয়েছে। আর মামারা আমাদেরকে বলেছে, আর শনিবার আমার মামারা আমাদেরকে ফটো পাঠিয়েছে, মানে বাবার ফটো পাঠিয়ে আমি চিনতে পারিনি, মানে আমার মা চিনতে পেরেছিল। আর মা বললে এইটাই। তারপরে যাইনি, তারপর থানায় নিয়ে গেল, মানে জিজ্ঞাসা করলো, করে তার মা বলছে, তারপরে মা বলছে হ্যাঁ আমি মেরেছি, ব্যাস আর মাই মেরেছে। গলায় তার পেঁচিয়ে সনাতনকে হত্যা করার পর তার মৃতদেহটিকে বস্তাবন্দি করে বাড়ি থেকে 300 মিটার দূরে একটি কুয়োর মধ্যে ফেলে দেয়। পরের দিন সকাল পর্যন্ত সেই কুয়োর জলের মধ্যে ভাসতে থাকে সনাতনের রক্তাক্ত মৃতদেহ। বিবাহিত প্রেমিক বেচার সাথে প্রেমিকা চাপার ভালোবাসার সম্পর্কের কাছে হেরে গেল 17 বছরের একটি বৈবাহিক সম্পর্ক। আমি ভাবলাম যে এই লোকাল ছেলেরা সব বদমাইশি করে বোধহয় কিছু মরা এই ছাগল বাচ্চা কিংবা কিছু হয়তো ফেলে দিয়ে গেছে। আমি সেইটা ভেবেই তুলতে এসছি। গিয়ে আমাদের ওই কুয়োতে বালতি তোলা কাঁটা আছে আর দড়ি আছে, সেইটা নিয়ে আমি যখন তুলতে গেলাম আমি দেখি প্রচণ্ড ভারী। আমি বললাম এত ভারী কেন? আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। তারপরে ভালো করে আমি তো চশমা চোখে ভালো করে তাকিয়ে বুঝতেও পারছি না ওটা কী বস্তু। তারপরে ওই ঠেলাঠেলিতে খানিকটা যখন ভেসে উঠেছে তখন দেখি আমি পায়ের পাতা এরকম করে রয়েছে। সেইটা দেখে আমি বললাম আরে বাবা আর দরকার নেই। আমি সঙ্গে সঙ্গে একে বললাম যে চলো এক্ষুনি যাই, আমরা থানাতে গিয়ে পুলিশকে খবর দিই। ঘরের ভেতরেই তাকে তার দেহটিকে একটি বস্তা বন্দি করে বাড়ি থেকে প্রায় 300 থেকে 350 মিটার দূর ঘটনাস্থল থেকে এখানে একটি কুয়ো রয়েছে, সেই কুয়োর মধ্যে তার দেহটাকে ফেলে দেওয়া হয়েছিল। এই কুয়োর মধ্যে তার দেহটাকে ফেলে দেওয়া হয়। এই কুয়োর মধ্যেই ছিল সনাতনের রক্তাক্ত দেহ বস্তা বন্দি অবস্থা। ঠিক 10টা বাজে বাবা খেয়ে বেরোবে, তখন আমি বলছি পাম্প করছি পায়খানা যাওয়া বলে, তখন দেখছি লাল জল বেরোচ্ছে। জলটা লাল বেরোনোর পর আঁশটে গন্ধ ছাড়ছে আর লাল বেরোচ্ছে। বাথরুমে যাবেন বলে পাম্প করছেন? হ্যাঁ হ্যাঁ পাম্প করছি, তখন দেখছি লাল বেরোচ্ছে আর আঁশটে গন্ধ ছাড়ছে। আমি বলছি বাবাকে বলছি দেখো জলটা মনে হচ্ছে কিছু পড়েছে। বাবা পরিষ্কার করে, তারপরে ব্লিচিং এসব দেয় পরিষ্কার করে মাঝে মাঝে। আরো একটি বাড়ি, তার বাবার বাড়ি। এখানে তার স্ত্রী, 2 সন্তান থাকে। বেচার বিয়ে হয়েছে অনেক আগেই, তারপরেও বেচার সঙ্গে চাপার একটা গোপন সম্পর্ক। সেই সম্পর্ককে সামনে রেখে মাঝে মধ্যেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি। অর্থাৎ একদিকে যখন অশান্তি হচ্ছে চাপার সঙ্গে সনাতনের, পাশাপাশি বেচার সঙ্গে বেচার স্ত্রীরও একটা অশান্তি চলছে। ফলে সেই জায়গা থেকে তাদের পরিবারের অশান্তি হওয়ার প্রেক্ষিতে যখন বারবার বেচার স্ত্রী বারণ করেছে যে সেই যেন চাপার সঙ্গে না মেলামেশা করে, তখনই তার স্ত্রীকে মারধর করা হয়েছে। বারণ করেছিল। কি বলেছিল? বারণ করতে গেলে মারধর করতো আমাকে।
যখনই মারধর করতাম তখনই পালিয়ে আসতাম এখানে শ্বশুর শাশুড়ির কাছে। ওই ঘরে থাকতে, ওই বাড়িতে থাকতে? যখন ওইখানে মারধর করলে বেশি এখানেই থাকি আমি। বেচার সাথে চাপা সম্পর্ক জানতে পেয়েছিল বেচারামের বউ। তার বউ তাকে পই পই বারণ করেছিল, কিন্তু তারপর চলতো অত্যাচার। কখনো কখনো বেচা গায়েও হাত তুলতো তার বউয়ের। প্রেমের এই রকম সম্পর্ক সত্যি খুব নজিরবিহীন, সচরাচর চোখে পড়ে না এই রকম সম্পর্ক, যার পরিণতিতে নেমে এলো এক নিদারুণ মৃত্যু। ও তো চলে চলো আসতো বাধ্যকে রেখে দিয়ে, ছেলে মেয়ে নিয়ে থাকতো ভালো করে। বাচ্চা বাচ্চা ছেলেগুলো কেউ তো নিয়ে ফুটিয়ে খেত, ও তো রেখে দিয়ে চলে আসতে পারতো। এই যে আমার স্বামী চলে গেছে, আমার স্বামীকে কি আমি মারধর করছি, কি করছি, কিছু করিনি। যে আমি দেখতে পাচ্ছি সে তো বেঁচে আছে, বেঁচে থাকুক। বাড়িতে নিজের স্বামী রয়েছে, 2 পুত্র সন্তান রয়েছে, তারা বুঝতে শিখেছে। তারপরেও নিজের ভালোবাসাকে ফিরে পেতে স্বামীকে নৃশংসভাবে খুন। আজকের সমাজ কি মেনে নেবে এই সমস্ত চাপাদের, যে চাপারা নিজেদের ভালোবাসাকে ফিরে পাওয়ার জন্য স্বামীকে খুন করে, নৃশংসভাবে খুন করে? সে তো পারত বিবাহ বিচ্ছেদ চাইতে, সে তো পারত নতুন এক সংসার পাততে। খুনের পথই বা তাকে বেছে নিতে হলো কেন? এই প্রশ্নটাই বারবার আজ ঘুরে ফিরে বেড়াচ্ছে সমাজের চোখে। ক্রাইমিয়ার্ড আজ এই পর্যন্তই। আগামী পর্বে ফিরে আসব নতুন এক ঘটনা নিয়ে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ।